This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, পুরুলিয়ার হকের চাকরি যখন পূর্ব মেদিনীপুরে বিক্রি হয়ে গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন? মনমোহন সিং একবার আক্ষেপ করে বলেছিলেন জানেন তো, যে জোট রাজনীতির বাধ্যবাধকতার কারণেই নাকি মন্ত্রিসভায় তাকে দাগিদের স্থান দিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেছেন ঠিকই, কিন্তু পাল্টা প্রশ্ন তো তাকেও করা যায়। চাকরি বিক্রি হলো, আপনি দেখলেন, অথচ কিচ্ছু করলেন না, তখন হতে দিয়েছেন, আর এখন অভিযোগ করছেন। দেখুন, আমরা বাড়তে কিচ্ছু বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতনের সভায় যা বললেন তার ভিত্তিতেই তো প্রশ্নটা রাখলাম। মনের মধ্যে প্রশ্ন এলে কি করব? এরকমই কোনো সভায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরটাও দিয়ে দেবেন। তবে আপাতত তিনি আক্রমণাত্মক মুডে রয়েছেন। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেহত্যাগ করার পরামর্শও দিয়েছেন। কালকে অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন জানেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যু ঘটে গিয়েছে। যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন, নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। কে করতে যাবে সুষমের হাত বন্ধ? কে করতে? পলিটিক্যাল ডেথ হয়ে গেছে, পলিটিক্যাল ডেথ হয়ে গেছে, ওনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। উনি এবার আস্তে আস্তে ওনার ওই যে এসি করা যে টালির চাল আছে ওইখানে গিয়ে নামগান করুন, নামগান করুন। একটা শুধু বিষয় বুঝতে পারলাম না জানেন তো, কেউ দেহত্যাগ করার পর কি করে পদত্যাগ দাবি করবেন? হয়তো হয়, রাজনৈতিক ভাষায় অনেক কিছু হয় ঠয়। এই তো বেশ কয়েক বছর আগের কথা জানেন তো, এই যে মানে গোটা বিষয়টা যেভাবে এই দেহত্যাগ পদত্যাগ সব মিলেমিশে একাকার হয়ে গেল রাজনীতিতে, সেটাই বেশ কয়েক বছর আগের কথাটা মনে করিয়ে দিল। তামিলনাড়ুর ডিএমকে পরিবারে তখন উত্তরাধিকারের যুদ্ধ চলছে। করুণানিধির দুই ছেলে, দুই সৎ ভাই আলাগিরি আর স্তালিন, তাদের মধ্যে লড়াই তখন তুঙ্গে। একদিন আলাগিরি মাদুরাই থেকে চেন্নাই পৌঁছে বললেন যে তিনি স্বপ্ন দেখেছেন স্তালিন মারা গিয়েছেন। করুণানিধি তখন জীবিত, কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলেন, প্রকাশ্যেই বলেছিলেন রাজনৈতিক খেয়াখেয়ি এত নিচে নেমে গেছে যে ছোট ভাইয়ের মৃত্যুর স্বপ্ন দেখছে আরেক ভাই। করুণানিধি আর বেঁচে নেই। স্তালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ভাইয়ে ভাইয়ে ভাবও হয়ে গেছে, কিন্তু করুণানিধির সেই আক্ষেপটা কিন্তু এখনও কানে বাজছে, আর আজকে বেশি করে বাজছে। তবে মুখ্যমন্ত্রীর এই যাবতীয় বক্তব্যের অভিমুখ এবং উদ্দেশ্য তো একটাই, এই তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করা। এমনিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক দিন ধরেই তাদের প্রতিপক্ষ ছিলেন আর কি, মানে রাজনীতিতে যখন তিনি আসেননি তখন থেকেই কিন্তু তার দিকে তৃণমূলের তীর আর রেগুলার তারা দেখে দিয়েছেন। এখন তো অফিসিয়ালি প্রতিপক্ষ হয়ে গেছেন। ফলে মুখ্যমন্ত্রীর পর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি প্রাক্তন বিচারপতিকে নিশানা করে দিয়েছেন আর কি। তবে হ্যাঁ, তিনিও নাম করেননি, নাম না করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন। আর নিয়োগ দুর্নীতির রায়ে সেখানেও নিশানা করেছেন, তবে যাকে নিশানা করেছেন তার একদম নাম ধরে নিশানা করেছেন। আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিং এর দোসর হিসেবে কাজ করছে কিছু বিচারকের আসনে থাকা বিচারপতিরা।